নেতাদের বলছি, উত্তরপ্রদেশ, বিহারে, উড়িষ্যায় আমাদের বাঙালিদের মারা হচ্ছে বাংলায় কথা বলার জন্য। যে হিন্দিবাজিকে নিয়ে এখানে মিটিং করবেন, পরের দিন ঘর থেকে বেরোতে দেবো না। কারণ আজকে আমার রেকর্ড আপনারা জানেন, কারণ আমার দলের লোকেরাও জানে, তার থেকে বিরোধী লোকেরা হারে হারে জানে। তার কারণ সিপিএম দীর্ঘদিন আমাকে দেখেছে আর হারে হারে বুঝেছে। আর সিপিএমই তো আজকে ড্রেস চেঞ্জ করে ভারতীয় জনতা পার্টি। আপনারা মিটিং করুন, মিছিল করুন, আমার কোনো বাধা নেই। কিন্তু বিহার, ইউপি থেকে নেতা নিয়ে এসে বাংলার বুকে ষড়যন্ত্র করবেন, চক্রান্ত করবেন, আর বিহার, ইউপিতে বাংলায় কথা বলার জন্য মারধর হবে। যেদিন মিটিং করবেন তার পরের দিন আপনার ঘর আমি দাঁড়িয়ে থেকে ভেঙে দেবো। আমি 2021-এ দিদি আমাকে বারণ করেছিলেন বলে আমি ছেড়ে দিয়েছিলাম। 2026-এ দিদি ক্ষমা করবেন, আমি আপনার কথাও শুনবো না। 2026-এ আমরা দলের কর্মীরা আমরা আমাদের মতো চলবো। দিদির কথা আমরা 2 মাস শুনবো না। দিদি আমাকে ক্ষমা করবেন, মঞ্চে দাঁড়িয়ে বললাম, অন রেকর্ড বললাম, প্রেস আছেন, রেকর্ড করছেন, অন রেকর্ড বললাম। তার কারণ বারের একটা সীমা আছে, নোংরামির। একই মমতা ব্যানার্জির তো দেখছি দিনের পর দিন পপুলারিটি কমছে। ওনার দলের জনপ্রতিনিধি বলছেন যে দিদি ক্ষমা করবেন, আগামী 2 মাস আমি আপনার কথা শুনবো না। মানে রাজ্যের মুখ্যমন্ত্রীর কথা আমি শুনবো না, দলের কর্মীরা আপনার কথা শুনবে না। কে বলছেন? তৃণমূল কংগ্রেসের একজন এমএলএ বলছেন। আর স্টেজে যত তৃণমূল কংগ্রেসের সমর্থকরা বসেছিলেন, ইস কি খুশি, আহা, কি গুন্ডামির পরিচয় না দিচ্ছেন একজন জনপ্রতিনিধি। ওপেন দাঁড়িয়ে বলছেন, তোমরা তো আমার রেকর্ড জানো, আমি কত বড় গুন্ডা তোমরা তো সেটা বোঝো। এমনকি তিনি এটাও বোঝালেন যে যদি কোনো হিন্দিভাষীর সঙ্গে, প্রতীক জৈনটা মনে হয় হিন্দিভাষী সম্ভবত, হ্যাঁ, কীর্তি আজাদ, ইউসুফ পাঠান, শত্রুঘ্ন সিনহা, যাই হোক সেটা অন্য কথা। বিজেপিতে ভাই হিন্দি ভাষা বলা যাবে না। যদি কেউ হিন্দি ভাষী কেউ মিটিং করে তাহলে তার বাড়ি আমি দাঁড়িয়ে ভেঙে দেবো। মানে বুঝতে পারছেন কি দাপুটে নেতা রে বাবা। এত দাপুট কোথায় থেকে? আমি তাড়াতাড়ি করে তড়িঘড়ি বের করলাম যে ট্র্যাক রেকর্ড বার করতে হবে। তো সর্বনাশ, দাঁড়িয়ে বলছেন যে মেরে কবর দিয়ে দেবো। ভাবা যায়, ভোট এখনো আসেইনি, তার আগেই বলছেন মেরে কবর দিয়ে দেবো। বের করতে দেখলাম বাগনানের এমএলএ, উলুবেড়িয়া লোকসভার অন্তর্গত এটি একটি বিধানসভা যেখানে 43% মাইনরিটি ভোট রয়েছে, যার উপর দাঁড়িয়ে এত বড় বড় লেকচার মারলেন। কে মারলেন? অরুণব সেন। সেন যার জাতে কবর দেওয়া যায় না, যে জাতে কবর দেওয়া কিন্তু নেই, অথচ তিনি মাইনরিটি যেহেতু 43%, তাই উস্কানিমূলক ভাষণ দিলেন, একদম গরম তড়কা লাগানো, ছোক মেরে দিলেন পুরো তরকারিতে, হ্যাঁ, দিয়ে বলে দিলেন যে দেখে নেবো, মেরে নেবো, কেটে দেবো। মানে কবর দিয়ে দেবো মানে তো ওয়ান টাইপ অফ তাই উস্কে দিলেন। কোনো মুসলিম সম্প্রদায়ের লোক বা মুসলিম সম্প্রদায়ের নেতা বলেননি কবর দেবো বলছেন কিন্তু এই অরুণব সেন জনপ্রতিনিধি, আর আমরা শুনছি। আর কত বড় আস্পর্ধা ভাবুন, একজন জনপ্রতিনিধির বলছেন 2021-এ কম মার্ডার হয়নি, আমরা জানি প্রত্যেকেই। বলছেন যে তখন নাকি দিদি মমতা ব্যানার্জি ফোন করে বারণ করেছিলেন, তাই আমি থেমে গেছিলাম, আজ আমি আর শুনবো না। তাহলে বেসিক ব্যাপারটা কি বুঝলেন এখান থেকে? যে গুন্ডামির পরিচয় দিলেন একজন জনপ্রতিনিধি, আর যাই করুক না কেন গুন্ডামিটা ভালোই করতে পারছেন। একটি ছোট্ট ভিডিও দেখাবো যেখানে আমি কি বলতে চাইছি আপনারা খুব ভালো বুঝতে পারবেন। এই ছোট্ট 10 সেকেন্ড দেখুন। এইটাকে বলা হয় ডেভেলপমেন্ট। এটা কোনো বিজেপি শাসিত স্টেটের ছবি আমি আপনাদেরকে দেখাইনি, এটা কর্ণাটকের স্টেটের ছবি। কলকাতার গ্রাফ দিনের পর দিন উন্নয়নের নিচে নামছে, আর উন্নয়নের পাঁচালি টোটোতে করে ভাঙা রাস্তার উপর দিয়ে বয়ে যাচ্ছে। এটা আমার নিজের সচ্চোখে দেখা। গ্রাফ নিচে নামছে। আর যে রাজ্যগুলি অর্থাৎ উত্তরপ্রদেশ, বিহার, রাজস্থান, এগুলোকে বলা হতো বিমারু রাজ্য, মানে রাজ্যের কিছু হওয়ার নেই, সেই রাজ্যের গ্রাফ উপরের দিকে যাচ্ছে। আর পশ্চিমবঙ্গের গ্রাফ থেমে নেই, আমি বলছি না স্টেবল আছে, নিচের দিকে নামছে। 2021-এর পর থেকে তো আরো। তাহলে যে রাজ্যের বিধায়কের কাছে উন্নয়ন কি করেছি
বা লাস্ট আমি 5 বছরে কি বলেছি সেটা এক্সপ্লেন করার মতো যখন কোনো শব্দ থাকে না, তখনই সেই বিধায়ক বলেন যে মেরে কবর দিয়ে দেবো, ভোট না দিলে মেরে শুইয়ে দেবো, মারবো, বাড়ি ভেঙে দেবো। কারণ তাদের স্টকে এটুকুই আছে। গুজরাটে এয়ারপোর্টে রোবট চলে, তার মানে কলকাতার ঠিক কতটা উন্নয়ন হওয়ার কথা ছিল? বিহারে কিছু নেই তো ঢেলে রাস্তা আছে, অর্থাৎ পশ্চিমবঙ্গের সঙ্গে যদি বিহারের রাস্তার কম্পেয়ার করি তো আকাশ পাতালের তফাৎ রয়েছে। তাহলে ডেভেলপমেন্টের ব্যাপারটা বুঝতে হবে। আজ রাস্তায় চলতে কোনো ব্যক্তিকে যদি আপনারা জিজ্ঞেস করেন যে কাকে ভোট দিয়েছেন, যদি সে বলে থাকে যে আমি ডেভেলপমেন্টে ভোট দিয়েছি, তার মানে কাকে ভোট দিয়েছেন আপনারা বুঝে গেলেন। কমেন্টে লিখবেন বুঝে গেলেন, কিন্তু আপনারা এটা অ্যাচিভ করতে হয়। চোর বললে কাকে ভোট দিয়েছেন, চোরকে ভোট দিয়েছি বললে কাকে ভোট দিয়েছে, এটা আপনারা বুঝে গেলেন। এটাও অ্যাচিভ করতে হয়, যেটা তৃণমূল কংগ্রেস ভরে ভরে করেছে। আমি ওই একই কথায় আটকে থাকবো না, আমি বেসিক পার্থক্য আপনাদেরকে দেখালাম। এবার আমাদের রাজ্যে মানে সরকারি কর্মীদের পর্যন্ত এত খারাপ অবস্থা হয়ে গেছে আমি ভাবতে পারিনি, বিশ্বাস করুন। এখানে দেখছি মাইক্রো অবজারভারদেরকে পর্যন্ত সিইও দপ্তর থেকে হুঁশিয়ারি দিতে হচ্ছে। শুধু তাই নয়, এসআইআর এর কাজে এতটাই মানে বিপদে পড়ে গেছেন ইআরও এবং এইআরওরা যে 70% নথি মিলছেই না। 70% নথি মিলছেই না, আপনারা ভাবতে পারছেন? আর এমন তথ্য সামনে এসেছে যে 58 লক্ষ ভোটারের নাম তো এমনি বাদ গেছে, আরো বাদ যাবে, কারণ এরা গোড়াতে গন্ডগোল করে বসে রয়েছে, ভয়ঙ্কর গন্ডগোল করে বসে রয়েছে। প্রত্যেকটি ভোটারকে ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে বসে রয়েছে, যে ডোমিসাইল সার্টিফিকেট দেখিয়ে তারা সেই সমস্ত ভোটাররা ভেবেছিল যে আমাদের নাকি ভোটার লিস্টে নাম উঠে যাবে, তাই নিশ্চিন্তে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলেন। তো সেই জায়গায় গন্ডগোল ধরতে পেরেছে কমিশনের পদ্ধতিতে ধরা পড়েছে। কারণ যে সফটওয়্যার রয়েছে না, সেই সফটওয়্যারে 13টি যে নথি বিধি বেঁধে দেওয়া হয়েছে, সেই নথিগুলি লাগবে, তার বাইরে কোনো রকম নথি নেবে না কমিশনের সফটওয়্যার। এখন প্রবলেমটা হচ্ছে যে আমাদের রাজ্যে 2025 সালে টোটাল ভোটার ছিল 7,66,37,529 জন। তার মধ্যে আনম্যাপড অর্থাৎ 2002 এর সাথে ম্যাচ করেনি এমন ভোটার রয়েছে 31,25,000। আর যত গন্ডগোল এই 31,25,000-এই হয়েছে। তার বাইরে কিন্তু 1,36,00,000 তো এমনি সন্দেহজনক ছিল, হেয়ারিং চলছিল, তার মধ্যে কমে সংখ্যাটা 96 লক্ষ হয়েছে, এগুলো তো জানেন। আমি আজকে আপনাদেরকে আনম্যাপডের কথা বলছি, অর্থাৎ 2002 এর সাথে যাদের ম্যাচ করেনি ভোটার তালিকা, ফ্যামিলি ম্যাচ করেনি, আমি তাদের কথা আপনাদের সামনে তুলে ধরছি। বিষয়টা হচ্ছে যে এই লাস্ট বৃহস্পতিবার পর্যন্ত জানা গেছে 31,25,000 ভোটারের মধ্যে মাত্র 43,000 ভোটারকে ডাকা এখনো বাকি রয়েছে, হিয়ারিং এর কাজ এখনো বাকি রয়েছে, মানে কাজ কিন্তু শেষের দিকে। এখন প্রবলেমটা হচ্ছে যে তারপরেও যা সময় লাগছে, এতটা সময় লাগার কথা না, কারণ 27 ডিসেম্বর থেকে যেহেতু শুনানি স্টার্ট হয়েছে, আমাদের টোটাল রাজ্যে 3,234টি শুনানি কেন্দ্র রয়েছে, যেখানে 11টি আধিকারিক রয়েছেন যারা শুনানি করাচ্ছেন, এবং ডেলি 100 থেকে 150টি শুনানি হচ্ছে, তার মানে শেষের দিকে। এখন প্রবলেমটা হচ্ছে কমিশন পদ্ধতিতে ধরা পড়েছে নথি আপলোড করা হয়েছে 7,40,000-এর, যেটা প্রায় 30%-এর কাছাকাছি। এবার প্রবলেমটা হচ্ছে যে সেখান থেকে গন্ডগোলটা শুরু হয়েছে। আসলে 7,40,000-এর মধ্যে 6,78,000-এর নথিকে আবার ফেরত পাঠিয়েছেন জেলা শাসকদের কাছে, বলছেন এই নথির বৈধতা যাচাই করুন, এই নথি সঠিক না। এবার বৈধতা যাচাই করে মাত্র 1200টি নথি নাকি পুনর্যাচাই করা হয়েছে, বাকি কাজ এখনো বাকি রয়েছে। তো 30%-এর হিসাব দিলাম, বাকি 70% যারা ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে বসে রয়েছে। এবার বলছেন যে কমিশনের বিধি এমন যে ডোমিসাইল সার্টিফিকেট তো ইস্যুই হচ্ছে না, নেবেই না। তো ডোমিসাইল এমন ভোটার যারা নাম তুলতে চাইছেন, যাদের 2002-এর ম্যাচিং নেই, তারা আনম্যাপড, তাদের কাছে ডোমিসাইল সার্টিফিকেট ছাড়া আর কোনো সার্টিফিকেটই নেই। এবার নিন বুঝুন ঠেলা, মানে 13টি নথির মধ্যে কিছুই নেই, অনলি ডোমিসাইল সার্টিফিকেটটা আছে। তো এই ডোমিসাইল সার্টিফিকেটটা কখন লাগে বলে দিই আপনাদেরকে, যে অবাঙালি যারা, অর্থাৎ 1999 সালে প্রকাশিত হয়েছিল যে যারা অবাঙালি রাজ্যে কাজ করবে, রাজ্যের কোটাতে আধা সেনা বা সেনাতে কাজ করবে, তাদের জন্য ডোমিসাইল সার্টিফিকেটটা ইম্পর্টেন্ট। আর জেলা শাসকদের মধ্যে একাংশ জানিয়েও দিয়েছেন যে যবে থেকে এসআইআর এর কথা অ্যানাউন্স হয়েছে যে এসআইআর হতে পারে, তবে থেকে রাজ্য ভুরি ভুরি ডোমিসাইল সার্টিফিকেট ছাপিয়েছে।
প্রচুর ডমিসাইল সার্টিফিকেট আর এই ফ্যামিলি রেজিস্ট্রার সার্টিফিকেট ছাপিয়েছে। এইবার এরা কি তারা যাদের কাছে ডমিসাইল সার্টিফিকেট দিয়েছে অথচ আর কোনো নথি নেই? এবার ডমিসাইল সার্টিফিকেট কি অ্যাকসেপ্ট করা হবে? তো কমিশন রিস্ক নেবেন না, বলছেন এসআইআর এর মতো আমি কাজ করাচ্ছি, যেখানে আমি ভোটার কার্ড আধার কার্ড পর্যন্ত নিচ্ছি না, সেখানে ডমিসাইল সার্টিফিকেট নিয়ে নেবো? এটা গুরুত্ব আছে তো। 13টি নথির মধ্যে ডমিসাইল সার্টিফিকেট আমি নেব না, এ রাজ্যের বিদিত তো নেবই না। ডমিসাইল সার্টিফিকেট কিসে লাগে? রাজ্যের কোনো কোটাতে চাকরি পেতে লাগে, যেমন সেটা সেনা বা আধা সেনার ক্ষেত্রে লেগে থাকে যারা অবাঙালি। ভাই কেন? আর তার থেকেও বড় কোয়েশ্চেন হচ্ছে যে এরা কেমন ভোটার যারা বলছেন আমরা এদেশেরই, অথচ ডমিসাইল সার্টিফিকেট ছাড়া কোনো দলিল পর্যন্ত দেখাতে পারছেন না, কোনো কাগজ নেই। তো তাদেরটা আমি কি করে পোর্টালে আপলোড করব? তো এটা হচ্ছে বেসিক প্রবলেম। মানে 31 লক্ষ আনম্যাপটের মধ্যে 70% ঘোটালা। এবার নিন বুঝুন ঠেলা। আর অলরেডি ওদিকে 58 লক্ষ নাম বাদ গেছে। তার মানে বুঝতে পারছেন যে আমাদের রাজ্যে কত নাম বাদ যেতে পারে। শুধু তাই নয়, আমি আরো বলে দিই আপনাদেরকে যে এমনটা ভাববেন না যে কমিশন করা নয় বা খুব করা। দেখুন, করা তো ডেফিনেটলি আছেন, সেটা হচ্ছে যে যা আইন রয়েছে সেই আইন অনুযায়ী কাজ করতে হবে। করা রয়েছেন বিএলও, ইআরও এবং এইআরওদের ওপর, কিন্তু ততটাই নরম রয়েছেন যারা জনজাতি বা প্রত্যন্ত একদম মানে এলাকার বাসিন্দা বা চা বাগান এক্সেট্রা, তার ক্ষেত্রে বলছেন জেলা প্রশাসকরা যদি স্যাটিসফাইড হয়ে থাকেন তাহলে তাদের নাম কিন্তু উঠে যাবে। তাদের ক্ষেত্রে কমিশন কিন্তু নরম। আর ঠিক ততটাই করা রয়েছেন ইআরও, এইআরও এবং বিএলওদের প্রতি, যেখানে আবারও শনিবার দিন একটি নির্দেশিকা জারি করে মাইক্রো অবজারভারদেরকে হুঁশিয়ারি দিয়েছেন। বলেছেন গাফিলতি হচ্ছে, আর সেটা চরম গাফিলতি হচ্ছে, যে গাফিলতি একদম বরদাস্ত করা যাবে না। নির্দেশিকা জারি করেছেন, সেখানে বলেছেন যে দায়িত্ব পালনে গাফিলতি কোনোভাবেই বরদাস্ত করা যাবে না। গাফিলতির প্রমাণ হলে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। যেখানে এটা জানা যাচ্ছে, এবার কোয়েশ্চেন হচ্ছে যে ভাই এত বড় কথা কেন বললেন সিইও দপ্তর থেকে মাইক্রো অবজারভারদেরকে? তো বিষয়টা হচ্ছে যে কমিশনের প্রতিনিধি গিয়েছিলেন যেখানে যেখানে হিয়ারিং হচ্ছে সেখানের পরিস্থিতি দেখতে। তো পরিস্থিতি দেখতে গিয়ে বুঝলেন যে এনাদের অবস্থা খুবই খারাপ। এনারা সরকারি অফিস চালাচ্ছেন, সেই আপনাদের জুতো ছিঁড়ে যাবে, আর সরকারি আধিকারিক কাজ করবেন না। পরিস্থিতি এমন জায়গায় আসলে যে সমস্ত ভোটাররা সই পর্যন্ত করছেন, তো এনারা সেই স্বাক্ষরটাকে পর্যন্ত যাচাই করছেন না। এবং বিএলওদের মৃত্যু নিয়ে জেলা শাসকদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছিল, সেই রিপোর্ট পর্যন্ত দিচ্ছে না। মমতা ব্যানার্জি গলা ফাটিয়ে চিৎকার করে এতগুলি লেটার লিখে ফেললেন জাতীয় নির্বাচন কমিশনকে, যেখানে উল্লেখ করেছেন যে 77 জন নাকি বিএলও মারা গেছে এসআইআর এর কাজের জন্য। তো সেই মৃত্যুকে নিয়ে, বিএলওদের মৃত্যুর জন্য যে জেলা শাসকদের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে, সেই রিপোর্ট পর্যন্ত কমিশনকে এখনো জেলা শাসকরা দিতে পারেননি। অভিষেক ব্যানার্জি বলেছেন যে জীবিত রয়েছেন, অথচ মৃত দেখানো হয়ে গেছে, মারা গেছে। সেই রিপোর্ট পর্যন্ত চাওয়া হয়েছে বিএলওদের কাছে, সেটাও কমিশনকে দিয়ে উঠতে পারছেন না। তো এই যে এসআইআর কে নিয়ে চলছে, এটা নিজের মধ্যেই একটা অস্বস্তিকর পরিস্থিতি, যে কাজটা স্মুথলি হওয়ার কথা, কারণ পশ্চিমবঙ্গ ছাড়া 12টি রাজ্য এবং ইউটিতে হচ্ছে, সেই কাজ আমাদের পশ্চিমবঙ্গে একদমই স্মুথলি তো হচ্ছেই না। কিন্তু কমিশনও অত্যন্ত করা রয়েছে। ব্যাপারটা হচ্ছে সেই বাড়ির গার্জেন যেমন ছোট বাচ্চাদের কান মুলে বলেন না যে কাজ করিয়েই ছাড়বো, ওই রকমই পরিস্থিতি যে কাজ করিয়েই ছাড়বো। প্রথম ভিডিও যেমন স্টার্ট করেছিলাম আমি না, বাগনানের একজন বিধায়কের ভিডিও দেখিয়ে, তো ওনাকে তো আপনারা দেখলেন তো মানে ভীষণভাবে একদম সেই হোমড়ি তোমড়ি দাদাগিরি দেখাতে। তো আজ আমি আপনাদেরকে বলি যে একজন বিধায়ক তৃণমূল কংগ্রেসের হোমড়ি তোমড়ি দেখান, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভাষণ দেন আর বলেন যে আম চোষো, ঠেঙ্গা, লিট্টি বানাও, গালাগাল পর্যন্ত দিয়ে দেন। সেই জায়গায় মুম্বাইয়ের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফডনবিস তিনি বলছেন যে আমরা ভাই দেশের সুরক্ষা নিয়ে কোনো কম্প্রোমাইজ করব না। এমনকি স্বরাষ্ট্রমন্ত্রীও বলেছেন যে মমতা ব্যানার্জির মতো মুখ্যমন্ত্রী একমাত্র পশ্চিমবঙ্গই পেয়েছে, অন্য কোনো রাজ্যে এত প্রবলেম নেই। যেখানে জানানো হচ্ছে যে এইবার ভারতের যারা থ্রেট হয়ে দাঁড়িয়েছিল অবৈধ বাংলাদেশি এবং রোহিঙ্গারা, তাদেরকে চিহ্নিত করার জন্য আইআইটি বোম্বের সাথে হাত মিলিয়ে এমন এআই টেকনোলজি আনা হচ্ছে যারা চিহ্নিত করবে যে কারা অবৈধ বাংলাদেশি আর কারা রোহিঙ্গা। এবার সেই টুল কাজ করবে, অর্থাৎ প্রযুক্তি এতটাই উন্নত করা হবে যে প্রযুক্তি ধরিয়ে দেবে যে কারা অবৈধ কারা বৈধ।
সেই কথা জানিয়েছেন দেবেন্দ্র ফডনবিস। আর এটা জানিয়েছেন ইন্ডিয়া টুডে, রেপুটেড নিউজ মিডিয়াকে, যেখানে বলেছেন যে অলরেডি আইআইটি মুম্বাইয়ের সাথে হাত মিলিয়ে যে টুল তৈরি করা হচ্ছে সেটা 60% কিন্তু সাকসেস হয়ে গেছে, আর কিছুটা কাজ বাকি, আর যার মাধ্যমে অতি সহজেই আমরা নিখুঁতভাবে চিহ্নিত করতে পারবো যে কারা অবৈধ বাংলাদেশি আর কারা রোহিঙ্গা। ইনফ্যাক্ট এটাও পর্যন্ত বলেছেন যে পশ্চিমবঙ্গ থেকে এনারা কিন্তু ভুয়ো সার্টিফিকেট বানিয়ে চলে আসে আর দেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। এরকম প্রচুর ইনফরমেশন আমরা পেয়েছি আর আমরা সেটাকে নিয়ে পুশব্যাকও করেছি, আগামী দিনও করব, কিন্তু এখন চিহ্নিত করতে যে এআই টেকনোলজির ব্যবহার করতে হবে সেদিকেই আমরা এগোচ্ছি। আই থিঙ্ক এটাকে কাজ বলা হয়, টেকনোলজির সঙ্গে হাত মিলিয়ে চলা, আইআইটি বম্বের সাথে হাত মিলিয়ে চলা, টুলসের ডেভেলপমেন্ট করা, এটাকেই তো কাজ বলে আমার মনে হয়। নাকি মেরে কবর দিয়ে দেবো, তোর বাড়ি ভেঙে দেবো, তোকে দেখে নেব, মুখ্যমন্ত্রীরও কথা শুনবো না, আমরা যা খুশি তাই করব, 2 মাস তো শুনবই না, এটাকে মনে হয় কাজ বলা হয় না। যাই হোক, কাজ তো বলা হয় না। বাকি পার্থক্য কি সেটা অতি অবশ্যই আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি এখানে এন্ড করবো, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সঙ্গে অদ্বিতীয়া চ্যানেলকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, কারণ একটাই, যা হবে স্পষ্ট হবে।